পারমাণবিক ৩ শক্তিধরের দৃষ্টিতে আগুন, ট্রাম্প সহ আতঙ্কে পশ্চিমারা। ভূমিকম্পের পর আফটার শকে কাঁপছে আফগানিস্তান, তালেবানরা জানালো সাহায্যের আহ্বান। ৬ দেশের যৌথ সামরিক মহড়া, পশ্চিমাদের কপালে চিন্তার রেখা। বিভিন্ন দেশের নৌবহর ছুটছে গাজা অবরোধ ভাঙতে, মিলতে পারে খাদ্য সহায়তা। হামাস মুখপাত্র আবু উবাইদার মৃত্যুতে যেন থেমে গেল গাজার কণ্ঠস্বর। ইয়েমেনের সানায় ইসরায়েলি হামলা, এক রাতেই মারা গেলেন ১১ মন্ত্রী। ছাত্র জনতার বিক্ষোভে কাঁপছে ইন্দোনেশিয়া, নড়বড়ে প্রেসিডেন্ট প্রাবোর চেয়ার। ট্রাম্প বিরোধী হাজারেরও বেশি বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, দেশ জুড়ে শ্রমিক অসন্তোষ। ট্রাম্পের শুল্ক নীতি থামিয়ে দিয়েছে দেশটির আদালত, বাণিজ্যিক যুদ্ধে নতুন গতি। বারবারই হোঁচট খাচ্ছে ইউক্রেন, এবার হারিয়েছে সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি সপ্তাহের বিশ্বের সঙ্গে আছি আমি অর্পিতা জাহান। বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্য ইঙ্গিত দিচ্ছে নতুন মেরুকরণের। বেইজিংয়ের টিয়ানআনমেন স্কয়ারে অনুষ্ঠিত হলো বিশাল এক সামরিক কুচকাওয়াজ, যেখানে একই মঞ্চে দেখা গেল বিশ্বের প্রভাবশালী নেতাদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তির এই আয়োজনটি কেবল একটি উদযাপন ছিল না, বরং এটিকে দেখা হচ্ছে পশ্চিমাদের প্রতি চীন, রাশিয়া ও তাদের মিত্রদের শক্তি প্রদর্শনের একটি সুস্পষ্ট বার্তা হিসেবে। দর্শক, কি বার্তা দেওয়া হলো এই মঞ্চ থেকে, সেটি জানাবো প্রতিবেদনে। ৬ বছর পর বেইজিংয়ে আয়োজন করা হয় এই মহা কুচকাওয়াজ, যেখানে শির মঞ্চে এমন নাটকীয় উপস্থিতি এর আগে দেখা যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হলেও দৃশ্যটা যেন শুধু স্মরণ নয়, বরং সরাসরি শক্তি প্রদর্শনের আসর। জাতীয় সঙ্গীত আর শি জিনপিং এর ভাষণ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তিনি জানালেন, বিশ্ব এখন দাঁড়িয়ে শান্তি নাকি যুদ্ধের দ্বন্দ্বে। তিনি স্পষ্ট করলেন, চীন ভয় পায় না, চীনকে ভাঙা যাবে না। মঞ্চে শুধু পুতিন কিমই নয়, হাজির ছিলেন আরো ১০ দেশের রাষ্ট্রপ্রধান, ভিয়েতনাম থেকে পাকিস্তান, ইরান থেকে বেলারুশ। একসাথে এত নেতাকে নিয়ে শি যেন ইশারা দিলেন, পশ্চিমাদের বিরুদ্ধে গড়ে উঠছে নতুন মেরুকরণ। সবচেয়ে বেশি নজর কাড়ল অস্ত্র ভান্ডার। সামনে এলো চীনের নতুন ডংফেং 5C ক্ষেপণাস্ত্র, যা একসাথে ১২টি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম, যেন পুরো শহর গিলে ফেলার মতো ক্ষমতা তার। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলতেন, এটি নিছক প্রদর্শন নয়, বরং কৌশলগত সতর্ক বার্তা। সঙ্গে দেখা গেল ডংফেং 61, যা মুহূর্তেই মোতায়েনযোগ্য এবং শত্রুর চোখ ফাঁকি দিতে সক্ষম। পশ্চিমাদের কাছে এগুলো নিঃসন্দেহে অদৃশ্য আতঙ্ক। এদিকে এই মঞ্চে অনুপস্থিত থেকেও আফগানিস্তানে ভয়াবহ মানবিক বিপর্যয়। দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো ১৪০০, আহত হয়েছেন হাজারেরও বেশি। ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে বহু মানুষ। সাহায্যের আহ্বান জানিয়েছে তালেবান সরকার। বিস্তারিত জানাচ্ছেন হাওলাদার শামীম। আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারিয়েছে ১৪০০-র বেশি মানুষ, আহত হয়েছেন আরো কয়েক হাজার। তারপরও শেষ হয়নি দুঃস্বপ্ন। মাত্র ২ দিন পরে আবার আঘাত এনেছে ৫.২ মাত্রার আফটার শক। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে এই তথ্য। গেল রবিবারের ৬ মাত্রার ভূমিকম্প শুধু ঘরবাড়ি নয়, গ্রামের পর গ্রাম মিশিয়ে দিয়েছে মাটির সঙ্গে। ভূমিধসে বন্ধ হয়ে গেছে বহু রাস্তা। পাহাড়ি পথ ভেঙে পড়ায় উদ্ধার কাজে হেলিকপ্টারের উপর রাখতে হচ্ছে ভরসা। গ্রামগুলোর ভেতরে এখনো অনেক মানুষ চাপা পড়ে আছে বলেই আশঙ্কা। তালেবান সরকার জানিয়েছে আন্তর্জাতিক সাহায্যের আহ্বান। জাতিসংঘ ঘোষণা করেছে জরুরি তহবিল। যুক্তরাজ্য দিয়েছে ১ মিলিয়ন পাউন্ডের প্রতিশ্রুতি। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর পূর্ব কুনার প্রদেশ। সেখানকার প্রত্যন্ত গ্রামগুলোতে হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হয়েছে আহতদের, কিন্তু পাহাড়ি উপত্যকায় অবতরণ করতেও একাধিকবার ব্যর্থ হয়েছে বিমান। স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ ঝাঁকুনিতে মনে হয় যেন উল্টে গেল পৃথিবী। অনেকেই ধ্বংসস্তূপের অন্ধকারে নিজ হাতে তুলেছেন প্রিয়জনের মরদেহ। সেখানে ছিল না কোনো আলো, হাতে ছিল কেবল কুড়াল আর বেলচা। পাশে দাঁড়িয়ে সাহায্য করার মতোও ছিল না কেউই।
কারণ সবাই ছিল ক্ষতিগ্রস্ত। তাদের চোখের সামনে নিশ্চিহ্ন হয়ে গেছে একের পর এক পরিবার। কুনারের শিশুদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ। কেউ কেউ বাধ্য হয়ে পান করছে নদীর পানি। স্বেচ্ছাসেবকরা জানান, শিশুদের স্বাস্থ্য সংকট এখনই সামাল না দিলে অপুষ্টি আর রোগের ঝুঁকিতে দ্রুতই মৃত্যুমুখে পড়তে পারে তারা। আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন পাঠিয়েছে জরুরি চিকিৎসা দল। দাতব্য সংস্থা মেডিসিন সান্স ফ্রন্টিয়ার্স বা MSF জানিয়েছে, তাদের হাসপাতালগুলো এখন উপচে পড়ছে আহত মানুষে। হাসপাতালে করিডোর থেকে শুরু করে বারান্দা পর্যন্ত রোগীদের ভর্তি। এক চিকিৎসক বিবিসিকে জানান, শতাধিক রোগীর অর্ধেক নারী। কারো মাথায় আঘাত, কারো মেরুদণ্ড ভেঙে গেছে, আবার কারো পা পিঠ চূর্ণ হয়ে গেছে। অনেকের অস্ত্রোপচার জরুরি হয়ে উঠেছে। এই বিপর্যয় এমন এক সময় এলো যখন আফগানিস্তান ভুগছে ভয়াবহ খরা আর খাদ্য সংকটে। আন্তর্জাতিক সহায়তাও ক্রমেই কমে আসছে। তবু যুক্তরাজ্য, ভারত, চীন, সুইজারল্যান্ডের মতো দেশগুলো এগিয়ে এসেছে খাদ্য, তাঁবু আর অর্থ সাহায্য নিয়ে। কিন্তু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো মানুষের নিঃশ্বাস থেমে যাওয়া শব্দ আজও প্রতিধ্বনিত হচ্ছে কুনারের পাহাড়ি উপত্যকায়। হালদা শামীম, RTV। ইউক্রেন যুদ্ধের আবহে পূর্ব ইউরোপে আবারও বাড়ছে সামরিক উত্তেজনা। রাশিয়ার নেতৃত্বে বেলারুশের মাটিতে শুরু হয়েছে 6 দেশের যৌথ সামরিক মহড়া, যেখানে ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি হবে পারমাণবিক অস্ত্রের মহড়ার। এখন প্রশ্ন, এই শক্তি প্রদর্শন কি পশ্চিমা বিশ্বের প্রতি সুস্পষ্ট বার্তা? প্রতিবেদনে জানা যাবে সে উত্তর। পূর্ব ইউরোপের নীরবতা ভেঙে উঠেছে যুদ্ধের ঢোল বাজনায়। বেলারুশের মাটিতে একসাথে নামল 6 দেশের সেনারা। রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান। 7 দিনের এই মহড়ার উদ্দেশ্য শুধু শক্তি প্রদর্শন নয়, বরং পশ্চিমাদের কাছে স্পষ্ট এক বার্তা ছড়িয়ে দেয়া যে তারা এখনও ঐক্যবদ্ধ। কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন CSTO ভিটেবক্স শহর ও লেপেল প্রশিক্ষণ মাঠে আয়োজন করে এই মহড়া। সেখানে রাশিয়ান সৈন্যরা ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা ভাগ করার পরিকল্পনা করেছে। গুলি, ট্যাঙ্ক আর ভারী অস্ত্রের গর্জনে প্রতিধ্বনিত হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিটি পদক্ষেপে যেন লুকিয়ে আছে সামরিক কৌশল ও ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি। 31 আগস্ট রোববার বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাত দিয়ে রাশিয়ান সংবাদ সংস্থা TASS এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এই তথ্য। বেলারুশের প্রধান জেনারেল স্টাফ পাভেল মুরাভেইকো জানান, সামরিক রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন এবং অভিযান পরিচালনার বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এছাড়া সেনাবাহিনীর দক্ষতা বাড়াতেও এই সংস্থাটি কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। CSTOর মহড়ায় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিশ্চিত করেন, অংশগ্রহণকারীরা পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়াও চালাবে। সেই সাথে রাশিয়ান সেনারা ইউক্রেন যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরবে সবার সামনে। এই সামরিক জোট CSTO তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পর 1990-এর দশকে। তখন থেকেই জোটটি ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করে যাচ্ছে। যদিও ন্যাটোর মতো তৎপর নয়, তবু সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতায় তারা নতুন করে হয়েছে ঘনিষ্ঠ। বিশ্লেষকদের মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পশ্চিমাদের সাথে সাবেক সোভিয়েতভুক্ত রাষ্ট্রগুলোর সম্পর্ক আরও খারাপ করেছে। তাই CSTO এখন মহড়ার মাধ্যমে নিজেদের ঐক্য দেখাতে চাইছে, কিন্তু এর প্রভাব থাকবে না সীমিত। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে এই প্রদর্শনী ভবিষ্যতে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। মূলত যুদ্ধের অভিজ্ঞতা, পারমাণবিক মহড়া আর 6 দেশের সমন্বিত পদক্ষেপ সব মিলে যেন এক নতুন রাজনৈতিক বার্তা। বেলারুশের মাটিতে চলা এই মহড়া তাই শুধু সামরিক অনুশীলন নয়, বরং এক নীরব হুমকি, যা পশ্চিমাদের কপালে ফেলেছে গভীর চিন্তার ভাঁজ। হালদা শামীম, RTV। একটি সাহসী সমুদ্রযাত্রা যার লক্ষ্য গাজায় মানবিক সংকটের মুখোমুখি হওয়া। স্পেনের বার্সেলোনা বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ফামিলিয়া জাহাজ। আন্তর্জাতিক কর্মী ও রাজনৈতিক নেতাদের নিয়ে গঠিত এই অভিযানের উদ্দেশ্য ইসরায়েলের অবরোধ ভাঙা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাত্রা শুরু হওয়া এই অভিযানের সর্বশেষ অবস্থা জানাবেন হাওলাদা শামীম। মধ্যাহ্নের উজ্জ্বল আলোয় যখন ভূমধ্যসাগরের নীল জলরাশি ঝলমল করছিল, তখনই বার্সেলোনার বন্দরে জমে উঠছিল এক ভিন্ন দৃশ্য। হাজারো মানুষ, হাতে ব্যানার ও পতাকা, চোখে অদ্ভুত এক প্রতিশ্রুতির আগুন। তাদের সামনে দাঁড়িয়েছিল সাদা পালতোলা একটি জাহাজ, নাম তার ফামিলিয়া। এই জাহাজের গন্তব্য গাজা, লক্ষ্য একটাই, ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা। 31 আগস্ট স্থানীয় সময় বিকেল 3:30 বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি। তখন ভিড়ের মধ্যে শোনা যাচ্ছিল করতালি, স্লোগান ও কান্নার
মিশ্র শব্দ, যেন প্রতিটি শব্দ গাজার অবরুদ্ধ মানুষের কাছে পৌঁছানোর জন্য বাতাসকে করছিল বিদীর্ণ। সংবাদ মাধ্যম আল জাজিরা প্রকাশ করেছে এ তথ্য। অভিযান শুরুর কিছুক্ষণ আগে সুইডেনের তরুণ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ক্ষুব্ধ কণ্ঠে নিন্দা করেন ইসরায়েলি নীতির। তিনি বলেন, ইসরায়েল স্পষ্টভাবে ফিলিস্তিন জাতিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। তারা গাজা অঞ্চলে দখল করার পরিকল্পনা করছে। রাজনৈতিক ও সরকারি কর্তারা আন্তর্জাতিক আইন পালন করতে ব্যর্থ হচ্ছেন। শুধু থুনবার্গ নন, বার্সেলোনায় থাকা ফিলিস্তিন কর্মী সাইফ আবু কেশেকও বলেন, প্রতিদিন শিশু, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে বোমায় টার্গেট করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। খাবার বন্ধ করে দিয়ে বর্বর এই সরকার যেন রুদ্ধ করে দিচ্ছে মানুষের বেঁচে থাকার পথ। এদিকে এই অভিযানটি শুরু হয়েছে এক ভয়াবহ সময়ের প্রেক্ষাপটে। জাতিসংঘ ইতিমধ্যে জানিয়েছে, গাজায় এখন ক্ষুধার্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ইসরায়েল শহর দখল ও প্রায় 1 মিলিয়ন মানুষকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পরিকল্পনা আরও জোরালো করছে। তবু এই সমুদ্রযাত্রায় আয়োজকরা বলছেন, তাদের সংগ্রাম থেমে থাকবে না। গ্রিস, ইতালি ও তিউনিশিয়ার অন্যান্য বন্দর থেকেও আরও নৌকা যোগ দেবে। 44টি দেশের প্রতিনিধি, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিচিত মুখ অংশ নেবেন এই অভিযানে। তাদের আশা, সেপ্টেম্বরের মাঝামাঝি গাজা বন্দরে পৌঁছানো। পর্তুগালের সংসদ সদস্য মারিয়ানা মর্টাগুয়া জানিয়েছেন, আন্তর্জাতিক আইনের চোখে এই উদ্যোগ বৈধ। তবে ইতিহাস বলছে, এর আগেও মাজলিন ও হান্দালা নামের নৌযান আটক করে ফিরিয়ে দিয়েছিল ইসরায়েলের নৌবাহিনী। তারপরও উদ্যোক্তারা দৃঢ় কণ্ঠে বলছেন, তারা আবারও ফিরবেন। হাওলাদার শামীম, RTV। গাজায় চলমান এই যুদ্ধে ইসরায়েলি বিমান হামলায় হত্যা করা হয়েছে হামাসের শীর্ষ মুখপাত্র ও সামরিক নেতা আবু উবাইদাকে। তিনি ছিলেন হামাসের পক্ষে নিরীহ গাজাবাসীর কণ্ঠস্বর। তার মৃত্যু কি বদলে দেবে গাজা যুদ্ধের গতিপথ, নাকি এর ফলে আরও তীব্র হবে সংঘাত? কোথায় যাচ্ছে গাজা যুদ্ধের ভবিষ্যৎ? বর্বর ইসরায়েলের পরবর্তী টার্গেটেই বা কে আছেন? বিস্তারিত জানাবেন হাওলাদার শামীম। গাজা শহরের আকাশ যেন এক অদৃশ্য ভারে নুয়ে পড়েছে। প্রতিদিনের বিস্ফোরণ, আতঙ্ক আর মৃত্যুর সংবাদ মানুষের বুক কাঁপিয়ে দিচ্ছে। ঠিক এমন এক মুহূর্তে ইসরায়েল ঘোষণা করলো, তাদের বিমান হামলায় নিহত হয়েছেন হামাসের মুখপাত্র আবু ওবেইদা, যে নামটি বহু বছর ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, শিন বেটের সহযোগিতায় শনিবারের হামলাটি ধরা পড়ে তার গোপন আস্তানা। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, এটি ছিল এক দুর্দান্ত সাফল্য। তার ভাষায়, দীর্ঘদিনের মুখপাত্রকে তারা পাঠিয়ে দিয়েছে নরকের তলদেশে, যেখানে ইরান, লেবানন বা ইয়েমেনের সন্ত্রাসীদের সঙ্গেই তার মিলন ঘটেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা ও টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে তথ্য। তবে এই মৃত্যুর খবর এখন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি হামাস। তাদের দাবি, এই একই হামলায় নিহত হয়েছেন অন্তত 7 জন সাধারণ মানুষ, আহত হয়েছেন 20 জনেরও বেশি, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। গাজা শহরের ঘনবসতিপূর্ণ আল রিমাল এলাকায় 6তলা ভবনের উপর একযোগে আঘাত হানে 5টি ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তু ছিল একটি ফ্ল্যাট, যা বাইরে থেকে দাঁতের চিকিৎসার অফিস বলে মনে হলেও ইসরায়েলের মতে সেখানে লুকিয়েছিলেন ওবেইদা। ধোঁয়ার কুণ্ডলি উঠতে উঠতে ছড়িয়ে পড়ে বারুদের তীব্র গন্ধ, ভেঙে পড়ে দেয়াল, ছড়িয়ে যায় ভয়ের স্রোত। ওবেইদার পরিচয় শুধু একজন মুখপাত্র নয়, বরং হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের কণ্ঠস্বর হিসেবে তিনি ছিলেন পরিচিত। সবসময় মুখ ঢেকে রাখা ফিলিস্তিনি স্কার্ফ আর তীব্র ভাষায় দেয়া বিবৃতিতে তিনি হয়ে উঠেছিলেন মধ্যপ্রাচ্যের অনেক তরুণের কাছে এক আইকন। বিশেষ করে 7 অক্টোবর 2023 সালের হামলার পর তার বক্তব্য হয় আরও আলোচিত। ইসরায়েল বলছে, প্রায় 1 দশক ধরে তিনি ছিলেন হামাসের প্রচারণা যন্ত্রের মূল চালক। ব্যাটালিয়ন থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব পর্যন্ত সবার সঙ্গে সমন্বয় করতেন তিনি। এমনকি গেল 22 আগস্ট তিনি সতর্ক করে বলেছিলেন, গাজায় পরিকল্পিত আগ্রাসন চালালে তার পরিণতি হবে ভয়াবহ, আর ইসরায়েলি বন্দীদের ভাগ্যও হবে হামাস যোদ্ধাদের মতো। কিন্তু রবিবার সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভায় ঘোষণা করলেন, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত, তিনি আর কেউ নন, আবু ওবেইদা। এক মুহূর্তে যেন উল্টে গেল পুরো পরিস্থিতি। কেউ দেখছে এটিকে ইসরায়েলের বড় জয় হিসেবে, আবার কারো চোখে এটি সাধারণ মানুষের জীবনে নামিয়ে আনা আরও এক ট্র্যাজেডি। মধ্যপ্রাচ্যের সংঘাতে এবার যোগ হলো আরও একটি মর্মান্তিক অধ্যায়। ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলায় এক রাতেই নিহত হয়েছেন হুতি নিয়ন্ত্রিত সরকারের 11 জন মন্ত্রী। এখন সকলের নজর এই হামলার পরবর্তী প্রভাব এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিকে। হুতিরা কি এর জবাব দেবে নাকি পিছিয়ে যাবে? প্রতিবেদনে জানা যাবে বিস্তারিত। ভয়ঙ্কর এক রাত।
যা যেন ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা হয়ে রইল। 28 আগস্ট ইয়েমেনের রাজধানী সানার আকাশ হঠাৎই কেঁপে ওঠে ইসরায়েলি যুদ্ধবিমানের বোমাবর্ষণে, আর সেই মুহূর্তেই ধসে পড়ে একে একে 11 জন মন্ত্রীর জীবন। 1 সেপ্টেম্বর সোমবার হুথি মালিকানাধীন সংবাদ সংস্থা সাবা জানিয়েছে এই তথ্য। হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে সরকারের এই মন্ত্রীরা ছিলেন রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে। গেল 28 আগস্টের হামলায় নিহতদের তালিকায় রয়েছেন বিচারমন্ত্রী মুজাহিদ আহমেদ, অর্থনীতিমন্ত্রী মঈন আল মাহাকরি, কৃষিমন্ত্রী রাদওয়ান আল রুবাইব, পররাষ্ট্রমন্ত্রী জামাল আমের, জ্বালানি মন্ত্রী আলী হাসান, সংস্কৃতিমন্ত্রী আলী আল ইয়াফেই, শ্রমমন্ত্রী সামির বাজালা, তথ্যমন্ত্রী হাসেম শরফ আলদিন ও ক্রীড়ামন্ত্রী মোহাম্মদ আল মাউলিদ। তাদের সঙ্গে প্রাণ হারান মন্ত্রী পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ আল কাসবি ও সচিব জাহিদ আল আমদি। আঘাতটা এখানেই থেমে থাকেনি। এর আগে রুশ বার্তা সংস্থা তাসকে হুথির একটি সূত্র জানায়, এই হামলার হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল রাহাবিও নিহত হয়েছেন। তার জায়গায় দ্রুত দায়িত্ব নিয়েছেন ফার্স্ট ডেপুটি মোহাম্মদ মিফতা। হামলার রাতটা ছিল ভয়াবহ। বিদ্রোহী নেতা আব্দুল মালিক আল হুথি যখন টেলিভিশনে ভাষণ দিচ্ছিলেন, সেই সময় আকাশ থেকে আগুন ঝরে পড়ে সানার মাটিতে। চারপাশ কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে, গাছ ভেঙে ছড়িয়ে যায় রাস্তায়, বাতাসে ভাসতে থাকে পোড়া ধোঁয়া ও রক্তের গন্ধ। এদিকে এই ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে যে প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ নাসের আল আতিফি হয়তো বেঁচে আছেন, কিন্তু পরে বিভিন্ন সূত্রে প্রকাশ পায় তার মৃত্যুর খবর। দখলদার ইসরায়েলি বাহিনী দাবি করে তাদের বিমান হুথিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত 10টি হামলা চালিয়েছে। তবে বাস্তবের দৃশ্য ছিল আরও ভয়াল। হামলার কেন্দ্রে ছিলেন ইয়েমেনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা, যারা একত্রিত হয়েছিলেন নেতার ভাষণ দেখার জন্য। এই ঘটনায় প্রমাণ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আজ কেবল সীমান্তের ভেতরে সীমাবদ্ধ নেই, বরং তা সরাসরি আঘাত করছে রাষ্ট্র পরিচালনার মূল শিরায়, যেখানে এক রাতেই নিশ্চিহ্ন হয়ে গেল একসাথে এতজন নীতি নির্ধারক। হাওলাদার শামীম, আরটিভি। ইন্দোনেশিয়ার রাজনৈতিক অস্থিরতা পৌঁছেছে চরমে। মাত্র 1 বছর আগে যে তরুণ ভোটারদের ব্যাপক সমর্থনে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো এখন দেশব্যাপী বিক্ষোভের সামনে। জাকার্তার রাস্তায় সংঘর্ষে নিহতের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। জাতিসংঘ প্রকাশ করেছে উদ্বেগ। দর্শক, ইন্দোনেশিয়ার রাজনৈতিক অস্থিরতার সর্বশেষ অবস্থা জানবো সুপ্তি রায়ের প্রতিবেদনে। এই ক্ষোভ আজকের নয়, জমছিল অনেক আগে থেকেই, যখন দ্রব্যমূল্যে লাগাম ছাড়া দৌড়, কর্মসংস্থানের অভাব, বৈষম্য আর দুর্নীতি মাথা চাড়া দিয়ে উঠছিল। ঠিক তখনই সাংসদের বিলাসী ভাতা ঘোষণা যেন ঘি ঢেলে দিল সেই আগুনে। 25 আগস্ট শুরু হওয়া বিক্ষোভ মাত্র 3 দিনের মাথায় চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। 28 আগস্ট সংসদ ভবনের সামনে পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে 21 বছরের আফান কুর্নিয়ান। তার মৃত্যু মুহূর্তেই সেই বিক্ষোভকে পরিণত করে দাবানলে। হাতে খাবারের ব্যাগ নিয়ে বেরোনো সেই তরুণ এক ঝটকায় পরিণত হয় আন্দোলনের প্রতীকে। শুরুতে সরকারি ভবন, রাজনীতিবিদদের বাড়িতে সীমাবদ্ধ থাকলেও এবার বিক্ষোভ ছড়িয়ে যায় বাংদুংয়ের বিশ্ববিদ্যালয় এলাকাতেও। প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘেঁষে পুলিশের টিয়ার গ্যাস আর রাবার বুলেট ছোড়ার ঘটনা কাঁপিয়ে দিয়েছে শিক্ষার্থীদের। এরপর থেকেই শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্দোলন হয়ে উঠেছে আরও ভয়াবহ। রাজধানী জাকার্তা থেকে দাবানলের মতো ছড়িয়ে পড়া এই অস্থিরতায় গত 1 সপ্তাহেই প্রাণ হারিয়েছে অন্তত 10 জন, আর অরাজকতার অভিযোগে আটক হয়েছে প্রায় 3000-এরও অধিক। পরিস্থিতি যখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে, তখন প্রেসিডেন্ট প্রাবো আফানের পরিবারের সঙ্গে দেখা করে ক্ষমা চান। একই সঙ্গে সাংসদদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা আর বিতর্কিত ভাতা কমানোর ঘোষণাও দেন তিনি। তবে ক্ষুব্ধ জনতার অভিযোগ, নির্যাতনের মাত্রা কমার বদলে আরও বেড়েছে। সেনা পুলিশকে টিয়ার গ্যাস, রাবার বুলেট, এমনকি রাতের আধারে অভিযান চালানোরও নির্দেশ দিয়েছেন তিনি। শ্রম দিবসের ছুটিতে আমেরিকার রাস্তায় সাধারণ উৎসবের বদলে দেখা গেছে তীব্র বিক্ষোভ। নিউ ইয়র্ক থেকে শিকাগো হয়ে ক্যালিফোর্নিয়া পর্যন্ত 50টিরও বেশি অঙ্গরাজ্যের শ্রমিকরা তাদের দাবি জানাতে সামিল হন বিক্ষোভে। ট্রাম্প বিরোধী এই বিক্ষোভের বিস্তারিত দেখুন প্রতিবেদনে। একটি ছুটির সকাল, অথচ আমেরিকার রাস্তাঘাট যেন উৎসবের নয়, প্রতিবাদের। শ্রম দিবসের ছুটির শুরুতে দেশ জুড়ে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। হাজারো শ্রমিক রাস্তায় নেমে জানাচ্ছিলেন তাদের ক্ষোভ। পতাকা, প্লাকার্ড, ঢাকঢোল ও স্লোগানে মুখর হয়ে উঠেছিল নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত সব অঙ্গরাজ্য। গেল সোমবার মোট 50টি অঙ্গরাজ্যে আয়োজিত এই 1000-এর বেশি সমাবেশে সবচেয়ে জোরালো হয়ে উঠেছিল একটাই সুর: ধন কুবেরের চেয়ে শ্রমিক গুরুত্বপূর্ণ।
বিক্ষোভকারীদের দাবি নিরাপদ কর্মপরিবেশ, সবার জন্য স্বাস্থ্যসেবা, বাসস্থানের নিশ্চয়তা ও স্কুলে পূর্ণ অর্থায়ন। সেই সঙ্গে ছিল কর্পোরেট দুর্নীতি বন্ধ ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর আক্রমণ ঠেকানোর আহ্বান। একই সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা নীতির সমালোচনাও করেন তারা। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য। নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের সামনে ভিড় জমিয়েছিল শত শত মানুষ। ফ্যাসিবাদী আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পদত্যাগ দাবি করেছিলেন তারা। সেখানে বাদকেরা সুর তুলেছিল প্রতিবাদের গান, আর শ্রমিকেরা ন্যূনতম মজুরি ও স্বাস্থ্যসেবার দাবিতে হাতে তুলে ধরেছিলেন প্ল্যাকার্ড। বাতাসে ভেসে বেড়াচ্ছিল এক ধরনের জেদ, জীবনযাপনের জন্য যা দরকার তা তাদের পেতেই হবে। ওয়ান ফেয়ারওয়েজ নামের সংগঠনের এক সদস্য জিওভান্নি উরিবে আল জাজিরাকে বলেন, নিউ ইয়র্কের সেবা খাতের শ্রমিকরাই এই শহরের মেরুদণ্ড, অথচ ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন শ্রমিকদের পূর্ণ ন্যূনতম মজুরি না দিয়ে বরং কম পারিশ্রমিকে টিকিয়ে রাখতে চাইছে। তার দাবি ছিল তারা কেবল টিকে থাকার মতো মজুরি চান। কিন্তু বাস্তবতা আরো ভয়াবহ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের নির্ধারিত ন্যূনতম মজুরি ঘন্টায় $7.25। 2009 সালের পর থেকে যা আর বাড়েনি। এর একটি কারণ হলো শিল্পগোষ্ঠীর সফল লবিং, আর ওয়েটার বা টিপ বকশিস নির্ভর কর্মীদের জন্য এই হার আরো কম, মাত্র $2.13, যা স্থির করা হয়েছিল বহু আগেই 1991 সালে। আইন অনুযায়ী এই পারিশ্রমিক বাড়িয়ে ন্যূনতম $7.25 করতে দিতে হবে। অধিকার কর্মীরা জানান, এভাবেই শ্রমিকদের এই মজুরি থেকে বঞ্চিত করা হয়। হাওলাদার শামীম, RTV। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতিতে এসেছে বড় ধরনের আইনি ধাক্কা। বৈশ্বিক বাণিজ্যে শুল্ক আরোপের তার সেই সিদ্ধান্তকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির ফেডারেল আপিল আদালত। এই রায় শুধু ট্রাম্প প্রশাসনের জন্যই নয়, পুরো বৈশ্বিক অর্থনীতির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের শুল্ক নীতির বিস্তারিত জানব হাওলাদার শামীমের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট কোর্ট জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বৈশ্বিক শুল্ক আইন সিদ্ধ নয়। এদিকে এই রায়ের প্রভাব পড়তে পারে চীন, কানাডা ও মেক্সিকো, এমনকি বিশ্বের বহু দেশের ওপর। আদালত স্পষ্ট বলেছে, প্রেসিডেন্টের হাতে সীমাহীন শুল্ক আরোপের ক্ষমতা নেই। এই ক্ষমতা কেবল কংগ্রেসের হাতে। 7-4 ভোটে দেওয়া রায়ে বলা হয়, ট্রাম্পের যুক্তি আইনের পরিপন্থী। আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন, যেটার উপর ভর করে তিনি শুল্ক বসিয়েছিলেন, সেটিতে কোথাও ট্যারিফ বা ডিউটি শব্দ নেই। ট্রাম্প অবশ্য রায়ের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এটি যদি বহাল থাকে তবে যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। সতর্ক করেছেন, শুল্ক বাতিল হলে দেশ দুর্বল হয়ে পড়বে অর্থনৈতিকভাবে। তার মতে এটি হবে এক ভয়াবহ বিপর্যয়। আদালত বলছে, 1977 সালে যে আইন পাশ হয়েছিল তা রাষ্ট্রপতিকে সীমাহীন কর্তৃত্ব দেওয়ার জন্য নয়, বরং প্রতিবার কংগ্রেস চাইলে স্পষ্ট ভাষায় শুল্কের ক্ষমতা দেয়। তাই ট্রাম্পের দাবি আদালত খারিজ করে দিয়েছে। আইনজীবীদের মতে, এসব শুল্ক অবৈধ হলে বৈদেশিক নীতি ও অর্থনীতি খেতে পারে বড় ধাক্কা। এমনকি আশঙ্কা করা হয়েছিল 1929 সালের মহামন্দার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অর্পিতা জাহান, RTV। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সূচনা হলো এক নতুন ও ভয়ঙ্কর অধ্যায়ের। রাশিয়া প্রথমবারের মতো নৌ ড্রোন ব্যবহার করে ডুবিয়ে দিয়েছে ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। এই হামলায় শুধু জাহাজই ধ্বংস হয়নি, পুরো বদলে দিয়েছে যুদ্ধের কৌশলগত গতিপথ। দর্শক, রুশ এই হামলায় কতটা ক্ষতিগ্রস্ত ইউক্রেন, প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নদীর বুকে অন্ধকার রাত, দূরে মৃদু ঢেউয়ের শব্দ, কিন্তু হঠাৎই সেই শান্ত দৃশ্য ছিঁড়ে গেল প্রচন্ড বিস্ফোরণে। চোখের সামনে ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ সিমফারোপোল ডুবে যেতে শুরু করলো। আর এই দৃশ্যই জায়গা করে নিল ইতিহাসে, কারণ এটি ছিল রাশিয়ার প্রথম নৌ ড্রোন হামলা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দানিউব নদীর প্রবেশদ্বারে ওডেসা অঞ্চলে চালানো হয় এই হামলা। রুশ বার্তা সংস্থা তাস জানায়, আগে কোনোদিন ইউক্রেনের যুদ্ধজাহাজে নৌ ড্রোন ব্যবহার করেনি রাশিয়া, কিন্তু এবার তারা দেখালো নতুন এক কৌশল, যা যেন পাল্টে দিয়েছে পুরো যুদ্ধের চেহারা। ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমেত্রো প্লেটেনচুকের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানায়, বিস্ফোরণে এক ক্রু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। আর কিছু নাবিক এখনো নিখোঁজ। তিনি জানান, জাহাজটিকে বাঁচানোর চেষ্টা চলছে, তবে ক্ষয়ক্ষতি ভয়াবহ। বেশিরভাগ নাবিক নিরাপদে আছেন, কিন্তু হারিয়ে যাওয়া মানুষদের খোঁজ এখনো চলছে। এই সিমফারোপোল জাহাজটির ইতিহাসও কম গুরুত্বপূর্ণ নয়। ওয়ারগঞ্জ টেলিগ্রাম চ্যানেলের তথ্য অনুযায়ী 2014
সালের পর থেকে ইউক্রেনের নৌবাহিনীর সবচেয়ে বড় ভরসা ছিল এটি। মূলত নজরদারির জন্য বানানো হয় লাগুনা শ্রেণীর এই যুদ্ধজাহাজ। এতে ছিল রেডিও, রাডার, অপটিক্যাল নজরদারি ও ইলেকট্রনিক গোয়েন্দাগিরির শক্তিশালী প্রযুক্তি। 2019 সালে জাহাজটি সমুদ্রে নামলেও নৌবাহিনীতে যুক্ত হয় 2021 সালে, কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যেই সেটি হারাতে হলো ভয়ঙ্কর এই আক্রমণে। তবে এখানেই শেষ নয়। ইউক্রেনীয় রাজনীতিবিদ ইগর জিনকেভিচ দাবি করেছেন, একই রাতে রাশিয়ার 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কিয়েভের এক গুরুত্বপূর্ণ ড্রোন কারখানায়ও। সেই কারখানায় তুরস্কের তৈরি বায়ার একটা ড্রোন উৎপাদনের প্রস্তুতি চলছিল। তার কথায়, রাশিয়া এবার শুধু যুদ্ধক্ষেত্র নয়, ইউক্রেনের সামরিক শিল্পকেও করছে টার্গেট। হলদার শামীম, RTV। দর্শক, সপ্তাহের বিষয় এ পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পারমাণবিক 3 শক্তিধরের দৃষ্টিতে আগুন, ট্রাম্প সহ আতঙ্কে পশ্চিমারা। ভূমিকম্পের পর আফটার শকে কাঁপছে আফগানিস্তান, তালেবানরা জানালো সাহায্যের আহ্বান। 6 দেশের যৌথ সামরিক মহড়া, পশ্চিমাদের কপালে চিন্তার রেখা। বিভিন্ন দেশের নৌবহর ছুটছে গাজা অবরোধ ভাঙতে, মিলতে পারে খাদ্য সহায়তা। হামাস মুখপাত্র আবু ওবায়দার মৃত্যুতে যেন থেমে গেল গাজার কণ্ঠস্বর। ইয়েমেনের সানায় ইসরায়েলি হামলা, এক রাতেই মারা গেলেন 11 মন্ত্রী। ছাত্র জনতার বিক্ষোভে কাঁপছে ইন্দোনেশিয়া, নড়বড়ে প্রেসিডেন্ট প্রাবোর চেয়ার। ট্রাম্প বিরোধী হাজারেরও বেশি বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, দেশ জুড়ে শ্রমিক অসন্তোষ। ট্রাম্পের শুল্ক নীতি থামিয়ে দিয়েছে দেশটির আদালত, বাণিজ্যিক যুদ্ধে নতুন গতি। বারবারই হোঁচট খাচ্ছে ইউক্রেন, এবার হারিয়েছে সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।